আসসালামু আলাইকুম। কালকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে যে সাংবাদিকরা যায় তাদের সাথে একটা নৈশভোজে বসেছিল। সেই নৈশভোজে একজন মার্কিন নাগরিক গুলি নিয়ে ঢুকে পড়ে, বা মোটামুটি এখন যেটা প্রচার করা হচ্ছে বা যেটা তৈরি করা হচ্ছে যে সেই মার্কিন নাগরিক নাকি ট্রাম্পকে মারার জন্য ঢুকেছে, বা ট্রাম্পকে টার্গেট করে সে সেখানে গুলি করে। সেটা পরের ঘটনা। সেটার পরে যেটা ঘটেছে সেটার আগে চলে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছিল, আমার উপর হামলা করে ইরানে হামলা বন্ধ করাতে পারবে না, আমি ইরানে আরো শক্তিশালী হামলা করব। একদিকে তার উপর হামলা হয়নি, বলা হচ্ছে তার উপর হামলা করা হতে পারতো, বা হামলাকারী যে ছিল তাকে এক্সিটে আটকে দেওয়া হয়েছে। পরবর্তীতে তাকে অ্যারেস্ট করে মার্কিন গোয়েন্দা সংস্থা নিয়ে যায়। কিন্তু কথা ওঠে বা আলোচনা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপর। সেই আততায়ী বা সেই হামলাকারী হামলা করার জন্য ভিতরে ঢুকছিল। আর এটার উত্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলল, যে এটা করে আমাকে কেউ ইরানে হামলা থেকে আটকাতে পারবে না। তারা চায় আমি যাতে ইরানে হামলা না করি, যেখানে আশেপাশে কোথাও ইরানের কোনো নাম নেই। এমনটাও প্রকাশ করেনি মার্কিন গোয়েন্দা সংস্থা, এমনটাও প্রকাশ করেনি যে এই হামলাকারীর সাথে কোনো না কোনোভাবে ইরান জড়িত, এই ধরনের কোনো কথাও বলেনি। কিন্তু সে সংবাদ সম্মেলনে এসে বলছে কি, যে আমাকে এই হামলা করে ইরানে হামলা থেকে আটকাতে পারবে না, ইরানে আমি এর চাইতে ভয়ঙ্কর হামলা করবে, সে এই ধরনের কথাবার্তা এখন বলছে। আবার সে এইটাও বলছে যে মার্কিন প্রেসিডেন্টরা খুব বেশি ভালো হয় না। যারা ভালো হয় বা যেই ভালো মানুষগুলো ভালো কিছু করতে চায় যুক্তরাষ্ট্রের জন্য বা পৃথিবীর জন্য, তাদেরকে হত্যার জন্য বিভিন্ন লোকজন, বিভিন্ন গোষ্ঠী চেষ্টা করে। সে বলে যেমনটা আব্রাহাম লিঙ্কনের সাথে ঘটেছিল তেমনটা এখন আমার সাথে ঘটছে। মানে সে মোটামুটি আব্রাহাম লিঙ্কনের সাথে তার নিজের তুলনা করছে, যে আব্রাহাম লিঙ্কনের সাথে এই ধরনের ঘটনা ঘটেছিল, এখন আমার সাথে ঘটছে। কারণ আব্রাহাম লিঙ্কন আমেরিকার জন্য, পৃথিবীর জন্য অনেক গুরুত্বপূর্ণ, খুবই ভালোবেসে কাজ করে গিয়েছিল। এবং তার পরবর্তীতে আমি এসে এখন পৃথিবীর জন্য, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ব্যাপক মাত্রায় কাজ করছি। এই কারণে কিছু লোক, কিছু সংগঠন সহ্য করতে পারছে না, তারা আমার উপর হামলা করছে। এখন ঘটনা কি, এই ঘটনাটা নিয়েই আলোচনা করার চেষ্টা করব। প্রথম হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে যে সাংবাদিকরা যায়, হোয়াইট হাউসে সাধারণত আমি, আপনি বা সব সাংবাদিক যাওয়ার সুযোগ পায় না। প্রত্যেকটা নিউজ চ্যানেল থেকে, প্রত্যেকটা এজেন্সি থেকে একজন কিংবা দুইজন সাংবাদিক ভেতরে ঢোকার সুযোগ পায়, আর তাদেরকে স্পেশাল একটা কার্ড, স্পেশাল পারমিশন দেয়া থাকে। তারা অলওয়েজ হোয়াইট হাউসে ঢুকতে পারবে। আর সেই সাংবাদিকদেরই একটা নৈশভোজে অংশগ্রহণ করে মার্কিন প্রেসিডেন্ট, তারপর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, আরও কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গ। এমন সময় ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তি বা ক্যালিফোর্নিয়ার এক শিক্ষক, সে ট্রাম্প যে হোটেলে ছিল সেই হোটেলে গুলি নিয়ে হামলা করতে দৌড়ে ঢুকে যায়। আর ঠিক তখনই সে এক্সিটে থাকা অবস্থায়, বাইরে থাকা অবস্থায় তাকে সিকিউরিটিতে যারা ছিল তারা আটক করে নেয়। সে একটা গুলিও চালায়। গুলি চালানোর পরে যেই কর্মকর্তার গায়ে লেগেছিল, তার গায়ে নাকি বুলেট প্রুফ জ্যাকেট ছিল, এই কারণে তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এখন তাকে ওইখান থেকেই গ্রেফতার করা হয়েছে। ঘটনা হচ্ছে একটা রেস্টুরেন্টের মধ্যে, যেখানে প্রেসিডেন্ট রয়েছে, ভাইস প্রেসিডেন্ট রয়েছে, তাও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট, সেখানে কি পরিমাণ কড়া নিরাপত্তা থাকতে পারে সেটা অকল্পনীয়। আর এই অবস্থায় যে লোক হামলা করেছে সে জানে হামলা করলেই মৃত্যু নিশ্চিত, তাকে মারা হয়নি, তাকে কোনো রকম চেষ্টা অ্যারেস্ট করা হয়েছে। এখন এখন যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে যেটা ধারণা করা হয় এর আগে আরেকটা বিষয় যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যখন হামলার খবর আসলো, যখন
কর্মকর্তাদের কাছে হামলার খবর গেল ভিতরে, হোটেলের ভিতরে, তখন হচ্ছে সিকিউরিটি এনশিওর করার জন্য আগে জেডি ভ্যান্সকে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরিয়ে নেওয়া হলো। ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্টের প্রায় 30 সেকেন্ড পরে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। এখানে যেটা নিয়ে আলোচনা সবচেয়ে বেশি হচ্ছে সেটা হচ্ছে জেডি ভ্যান্সকে এখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাইতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে অনেক ধরনের আলোচনা হচ্ছে যে জেডি ভ্যান্সের সিকিউরিটি কর্মকর্তা ছিল আলাদা, প্রেসিডেন্টের সিকিউরিটি কর্মকর্তা ছিল আলাদা। তারা হয়তো বা জেডি ভ্যান্সকে আগে টান দিয়ে নিয়ে গেছে, প্রেসিডেন্টকে পরে টান দিয়েছে। কিন্তু এখানে বিষয় হচ্ছে প্রেসিডেন্টের প্রেসিডেন্টের স্পেশাল সিকিউরিটি ফোর্সেস যারা থাকবে তারা জেডি ভ্যান্সের স্পেশাল ফোর্সেসের চাইতে বেশি দক্ষ হওয়ার কথা, বা বেশি চৌকস হওয়ার কথা। কিন্তু দেখা গেছে জেডি ভ্যান্সকে টান দিয়ে আগে নিয়ে গেছে। আর যেহেতু প্রেসিডেন্ট একই টেবিলে একই জায়গায় বসে আছে, সেক্ষেত্রে জেডি ভ্যান্সের আগে প্রেসিডেন্টের ভূমিকা বা গুরুত্ব বেশি। সেক্ষেত্রে প্রেসিডেন্টকে আগে সেভ করতে হবে, প্রেসিডেন্টকে সেভ করা ছাড়া কোনো গতি নেই। এই বিষয়টি নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেই। আর মেইনলি এই হামলাটা, যেটা ধারণা করা হচ্ছে যে এই হামলা কে করেছে, কিভাবে করিয়েছে, যেটা ধারণা করা হচ্ছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মোটামুটি ইরান যুদ্ধে এতটা ভয়ঙ্কর অর্থনৈতিক চাপে পড়েছে, যেটা অকল্পনীয়, নিঃসন্দেহে অকল্পনীয় অর্থনৈতিক চাপে পড়েছে। এর চাইতে বেশি চাপে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ চলা সত্ত্বেও সে সবচেয়ে বেশি ইনকাম করেছে। মার্কিন ইতিহাসে যত প্রেসিডেন্ট এসেছে তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রেসিডেন্ট থাকা অবস্থায় অর্থ ইনকাম করেছে এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 2 বছরে সে গত 100 বছরের প্রেসিডেন্টদের ইনকামকে কয়েক গুণ পেছনে ফেলে সামনে এগিয়ে গেছে। এই হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান অবস্থা। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যারিয়ার মোটামুটি ভয়ঙ্কর হুমকির মুখে। নভেম্বরে মধ্যবর্তী ইলেকশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাচ্যুত হতে পারে, এই ধরনের একটা আশঙ্কা দেখা যাচ্ছে। আমেরিকার ইতিহাসে এটা কখনোই ঘটেনি যে একজন প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনে হেরে গেছে। এটা কখনোই ঘটেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো ফার্স্ট প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাচ্যুত হতে পারে এই নভেম্বরে। এই কারণে ইরান যুদ্ধকে ঢাকতে, মার্কিন জনগণের চোখে ধুলো দিতে হয়তোবা এই ধরনের একটা হামলা পরিকল্পনা করতে পারে। আর এই হামলা করার পর এখন যেটা বলছে যে অনেক লোক চায় ইরানে আমরা হামলা না করি, এই কারণে আমাদের উপর বা আমার উপর হামলা করাচ্ছে, আমি ইরানে হামলা করবে। অন্যদিকে আরেকটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, যেটা অনেক দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের কিছু তথাকথিত খ্রিস্টানদের পাদ্রী যারা আছে তারা এটা করার চেষ্টা করছে, বা ট্রাম্পকে যীশু খ্রিস্টের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা অলরেডি কয়েকবার বলেছে যে ট্রাম্পকে যীশু খ্রিস্ট পাঠিয়েছে, যীশু খ্রিস্টের স্পেশাল পারমিশন পেয়ে ট্রাম্প পৃথিবীতে এসেছে, পৃথিবীকে বাঁচাতে, মার্কিন যুক্তরাষ্ট্রকে বাঁচাতে। এই ধরনের একটা ছবিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করেছিলেন। সে যীশু খ্রিস্টের যে ড্রেস কোড আছে সেই ড্রেস কোড পরে একজন লোকের গায়ে বা একজন অসুস্থ লোকের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে এবং সে ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে। পরবর্তীতে এটা নিয়ে খুব বেশি কন্ট্রোভার্সি হলে তারপর হচ্ছে পোপ, খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিওনার্দো যখন ট্রাম্পকে এই বিষয় নিয়ে কথা বলে বা তাকে এই বিষয় নিয়ে জানতে চায়, তখন সে বলে আসলে বিষয়টা ওই রকম কিছু না, আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে আমাকে যীশুখ্রিস্ট পাঠিয়েছে, আমাকে পুরো পৃথিবী সেভ করতে, মার্কিন যুক্তরাষ্ট্রকে বাঁচাতে আমাকে পাঠিয়েছে। এখন হয়তো বা এই হামলার মাধ্যমে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবে যে যীশুখ্রিস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাঠিয়েছে, আমরা এতদিন যেটা বলেছি তোমরা এখন দেখো এটা সত্য। কারণ এই লোকের উপর বা মার্কিন প্রেসিডেন্টের উপর ব্যাপক মাত্রায় হামলা হচ্ছে। এই অবধি 3বার হামলা হয়েছে। এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করে তাকে হয়তো বা যীশু খ্রিস্টের কাতারে নিয়ে যেতে পারে, এই ধরনের ঘটনা ঘটতে পারে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে কোনো মিটিং না করেই পাকিস্তান থেকে উড়ে ওমানে চলে গেছে। ওমানে গিয়ে এখন চাচ্ছে মধ্যপ্রাচ্যে তাদের একটা পজিটিভ ভাইবস তৈরি করতে। অন্যদিকে আরব আমিরাত ইরানের সাথে সবচেয়ে বড় শত্রুতা মরে নিয়েছে মোটামুটি ঘোষণা দিয়ে। অন্যদিকে আফ্রিকার দেশ মালিতে ব্যাপক মাত্রায়
হামলা চালাচ্ছে গোষ্ঠীগুলো, এরা হচ্ছে ইসলামিক গোষ্ঠী। আইএসআইএস থেকে শুরু করে জেএনআইএম, তারপর হচ্ছে জেআইএম, এই ধরনের গোষ্ঠীগুলো ব্যাপক মাত্রায় হামলা চালাচ্ছে, ব্যাপক মাত্রায় সামরিক ঘাঁটি দখল করছে। ভিডিওগুলোতে দেখা যাচ্ছে ওয়াগনার গ্রুপ বা আফ্রিকান কর্পস, এটা হচ্ছে রাশিয়ার সমর্থিত। ওয়াগনার গ্রুপ সম্পর্কে আপনারা খুব ভালো জানেন। ওয়াগনার গ্রুপ এই গোষ্ঠীগুলোর হাতে তাদের ঘাঁটি দিয়ে আত্মসমর্পণ করে দেন হচ্ছে চলে যাচ্ছে। অন্যদিকে মালির সেনাবাহিনীও তাদের কাছে আত্মসমর্পণ করছে। তারা মোটামুটি শহরের কয়েকটা ঘাঁটি দখল করে নিয়েছে। আর এদেরকে হয়তো বা মদত দিচ্ছে ফ্রান্স আর যুক্তরাষ্ট্র। এটা ধীরে ধীরে ক্লিয়ার হবে কে কাকে মদত দিচ্ছে, কার মদত কোন দিক থেকে আসছে। কিন্তু রাশিয়া সরাসরি নিন্দা জানিয়ে রাশিয়া বর্তমান সামরিক গভর্নমেন্টকে সহায়তা দেওয়ার সরাসরি ঘোষণা দিয়েছে। বিদ্রোহীদের দমন করার জন্য যা যা করা দরকার তা আমরা করব, সর্বোচ্চ সহযোগিতা আমরা তাদের দিব। এই হচ্ছে বর্তমান মালির পরিস্থিতি। তাহলে আজ রাখছি এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন।